হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট ফর 2025 তাদের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও। লক্ষ্য করো, আমি এখানে হেডিং দিয়ে রাখছি শূন্যস্থান পূরণ করো। তো তোমাদের কোশ্চেন পেপারে 2 নম্বরে এই কোশ্চেনটি থাকে শূন্যস্থান পূরণ করো। এখানে কোশ্চেন থাকে 6টি, উত্তর করতে হয় কি যে কোনো 5টি। 6টির মধ্যে কটি উত্তর করতে হবে? 5টি, এবং প্রতিটির মান হচ্ছে 1, তাই এখানে 5 নম্বর থাকবে। তো যদি তোমরা শূন্যস্থান পূরণ কনফার্ম করতে পারো তাহলে তোমরা নিশ্চিন্তে এখানে 5 মার্কস পেয়ে যাচ্ছ। যারা ম্যাথামেটিক্সে 100-এ 100 তুলতে চাও তাদের জন্য তো এটি আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের তো কোনো অঙ্কে কোনো মতেই ছাড় দেওয়া যাবে না। তো এগুলো সলভ করার কি পদ্ধতি সেগুলো আমি জাস্ট আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, তবুও আমি একটু পরে আবার বলবো। আপাতত শুরু করি। তো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমি যে পেজটি দিয়ে স্টার্ট করেছি এটি হলো 374 পেজ, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে। কারণ তোমরা ইতিমধ্যেই 2-1 দিনের মধ্যেই তোমরা মধ্যশিক্ষা পর্ষদের 2025-এর টেস্ট পেপার তোমরা পেয়ে গেছো। দেখো এরকম লেখা আছে 2024-25, আর পেজ নাম্বার আমি বললাম 374, যেটা হচ্ছে এই টেস্ট পেপারের ফার্স্ট পেজ। তো শুরু করি। এখানে কিছুটা অঙ্ক আলোচনা করে মাঝখানে অন্য আলোচনা করা যাবে। আমরা শুরু করি। এখানে কোশ্চেন থাকে কত? 2 এর মধ্যে দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি থাকবে, কিন্তু 6টি অঙ্ক। তো এই জায়গাটিতে সেই অঙ্কগুলো থাকে, তোমরা লক্ষ্য করে নিও। তো এখান থেকে আমার এখানকার যে স্ক্যান করে নিয়েছি ততটা পরিষ্কার ওঠেনি। তো আমি কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে দেখেই আমি বলছি, তোমরা আমার সঙ্গে মিলিয়ে যাও। এখানে একটি কথা আছে, যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি এই কোশ্চেনগুলো যদি সলভ করো, তোমরা যদি ভেবে থাকো যে শূন্যস্থান পূরণ তো এমনি এদিক ওদিক থেকে কালেকশন হয়ে যাবে, হয়ে যাবে না। এখানকার অনেকগুলো অঙ্ক 50% প্রায়, যেগুলো সলভ করে দেখা উচিত। সেগুলো পরীক্ষার খাতায় সলভ বা রাফ না দেখালেও চলবে, দেখালে ভালো। কিন্তু তোমরা সলভ করবে, যে কটা দিন আছে এই টেস্ট পেপারটি কমসে কম শেষ করবে। তাতে এখানকার অঙ্ক অন্য জায়গায় চলে আসতে পারে, এমসিকিউ বা সত্য মিথ্যা, অথবা 4-এর যে কোশ্চেনগুলো থাকে যার প্রত্যেকটির মার্কস থাকে 2, সেখানেও আসতে পারে। সুতরাং এটি মনোযোগ দিয়ে দেখো, আমি মোটামুটি সবগুলো আলোচনা করব। চলো এবার সরাসরি কোশ্চেনে আসা যাক। বলা আছে যে তোমরা টেস্ট পেপার ধরে মিলিয়ে নেবে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, জনসংখ্যাটিকে পি দিয়ে লিখেছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% এই সংখ্যাগুলোকে আন্ডারলাইন করবে, নাহলে তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে n বছর পর জনসংখ্যা হবে কত? তো এমনি তোমরা সমূল চক্রবৃদ্ধি, যেটা সমূল চক্রবৃদ্ধি মানে বেড়ে যেটাতে হয়, বেড়ে যেটাতে পরিণত হয়, সেটা সূত্র কি? p × 1 + r/100^n। এখানে আর বলতে কিন্তু আর নেই, কি আছে? 2r/100^n, মানে এখানে বছরও nই আছে, সবই ঠিক আছে। শুধু ডিফারেন্সটা কি? এই 2 দিয়ে আমরা 100 কাটলে আমরা পাচ্ছি কত? 50। তার মানে দেখো আমি যে রেজাল্টটি লিখেছি সেটা মিলে যাচ্ছে, p × 1 + r/50^n। এবার পরের কোশ্চেনটি দেখো, x + 2 আর x - 3 এর মধ্যে সমানুপাতি বলা আছে x। এটা বইয়েরই অঙ্ক। তাহলে x এর মান কত হবে? তো এটা তো কমসে কম একটু শর্টলি করে দেখতে হয়। x + 2 বাই, যেহেতু মধ্য সমানুপাতি x, তাহলে xটা এখানে বসবে, আবার এখানেও বসবে। মধ্য সমানুপাতি 2 জায়গায় বসে, বাদিকে নিচে, ডান দিকে উপরে। আর x মাইনাস কি থাকছে? 3। তোমরা যদি বজ্রগুণ করো, x আর x গুণ করলে কি হবে? x² = এই x - 3 আর x + 2 গুণ করলে কি হবে? x² - x, আমি একবারে গুণ করলাম, -3 × 6, x² কাটলো। তার মানে এই x কে যদি বাদিকে নিয়ে আসি, তাহলে বাদিকে আসলে কি হবে? এটা -x প্লাস হয়ে গেল, = কত আসবে? -6। তার মানে উত্তর কত হলো? -6। তাহলে এখানে সংখ্যাটি বসবে কি? -6। এখন একটি কথা বলি, তোমাদের এই শূন্যস্থান পূরণ যদি তোমরা এই অঙ্কটির মতো করে বা উপরের অঙ্কের মতো ফুল স্টেটমেন্ট লিখে শূন্যস্থানের জায়গাটিকে এরকম দাগ দিয়ে রেখে তার উপরে এইভাবে আনসার লেখো, তাহলে খুবই ভালো। কিন্তু যদি সেটুকু করার সময় না থাকে, যারা ভালো এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে চাও তারা এটা করার চেষ্টা করবে, এখন থেকে লিখে লিখে প্র্যাকটিস করবে। কিন্তু যাদের এরকম সদিচ্ছা নেই, অথবা এরকম আর এখন করা সম্ভব নয়, তারা শুধু এরকম ক্লিয়ার দাগ দেবে, দিয়ে শুধু উত্তরের ওয়ার্ডটা উপরে লিখবে। এক্ষেত্রে আরও একটি কথা, আমি জাস্ট আগের ভিডিও বারবার বুঝিয়েছি। যেমন আমি এখানে 2 এর রোমান 3 লিখেছি, শুধু রোমান 3 কেউ লিখবে না। একবার 2 নাম্বার শুরু হলো, 2 এর রোমান 1 লিখলে, তারপরে রোমান 2, তারপরের কোশ্চেনে রোমান 2, এখানে রোমান 3, এখানে রোমান 4, এখানে রোমান 5 লিখলে না। আমি যেভাবে লিখেছি 2 রোমান 3, 2 রোমান 4, 2 রোমান 5, এই কথাটি তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু করবে। এবার পরের কোশ্চেন আসি, আমি একটু বই থেকেই পড়ছি। বলা আছে কি, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক ড্যাশটি সাধারণ স্পর্শক থাকবে। এখানে বিষয়টি কীরকম
আমি এই রাফটি কেটে দিলাম, একটু ধৈর্য ধরে দেখবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ করেনি, তো সেক্ষেত্রে কিরকম হয় বৃত্ত দুটি? সে ছোট হতে পারে, বড় হতে পারে, কোনো সমস্যা নেই, এরকম বৃত্ত। স্পর্শক কাকে বলে? যে সরলরেখা দুটি বৃত্তকেই শুধু টাচ করে বেরিয়ে যায়, এটি একটি স্পর্শক। এটিকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। ঠিক এইদিকে নিচেও তোমরা একটু চিন্তা করে দেখো, আরেকটি স্পর্শক হবে, যদিও এই স্পর্শক অঙ্কন তোমাদের সিলেবাসে নেই, এখন আছে শুধু স্পর্শক আছে, কিন্তু সরল সাধারণ বা তির্যক সাধারণ নেই। তো সেই জন্যই আমি বলছি। তাহলে আর একটি হলো সরল সাধারণ। এবার হচ্ছে কি, সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক দুটি হলো, কিন্তু তির্যক সাধারণ হয়। কিরকম? কোনো স্পর্শক যদি উপরের বৃত্তকে উপরে টাচ করলো, নিচের বৃত্তকে নিচে টাচ করলো, তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তো এইদিকে যদি একটা হয়, তাহলে উল্টো দিকেও একটা তির্যক সাধারণ স্পর্শক। তোমরা ভালো করে বাড়িতে এঁকে দেখবে, আমি হাতে টানছি এরকম। তাহলে টোটাল কটি হলো? একটি, দুটি, তিনটি, চারটি। তাই উত্তর আমি লিখে রাখছি 4। এবার পরের কোশ্চেন বলা আছে কি, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার এবং টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ লিখে রাখছি 60 ডিগ্রি। কিভাবে? চলো আমরা একটুখানি এটা ক্লিয়ার করে নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো, খুব দ্রুত সংক্ষেপে আমি বলে দিচ্ছি। ধরো এটি টাওয়ার, আর এর থেকে 100 মিটার দূরে এখানে একটি বিন্দু থেকে টাওয়ারের শীর্ষ দিকে তাকানো হলো। এই 100 মিটার দূরে এই বাহুটি 100, আর টাওয়ারের উচ্চতা বলছে 100√3 মিটার। মিটার লিখছি না। তো যদি আমরা এই কোণ থিটা ধরি, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, এই হলো লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু পেলাম √3। √3 মানে ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি, এটা জানো। তার মানে থিটা কত হলো? 60 ডিগ্রি। এই হচ্ছে, এই কারণে আমি শূন্যস্থানে 60 ডিগ্রি লিখেছি। এই রাফের কাজটুকু দেখাতে হবে না, তবে তোমরা কোনো রাফ পেজ বা সাইডে একটু দাগ কেটে এগুলো করে নেবে। এবার বলেছে কি, যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাস না ব্যাসার্ধ কথাটা মনোযোগ দিয়ে দেখবে, নির্দিষ্ট নিরেট গোলকের আয়তন কত? 2r ব্যাস বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। আর মানে ব্যাসার্ধের কিউব, কিন্তু এখানে ব্যাসার্ধ কত বলা আছে? 2r হোল কিউব। তো 4/3 পাই 2r এর হোল কিউব মানে কি? 8r কিউব। 8 ইন্টু 4 কত হবে? 32/3, আর এদিকে থাকছে পাই আর r কিউব, পাই r কিউব। তো এই পাই আর কিউব তোমরা উপরেও লিখতে পারো, তাই আমি লিখছি 32 পাই r কিউব বাই 3। নিশ্চয়ই এটি বোঝা গেল। আর পরের অঙ্কটি যেটা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। এখানে প্রসঙ্গক্রমে তোমাদের বলি যে স্ট্যাটিস্টিক্সের আমি 2টো না 3টে শর্ট কোশ্চেনের জন্য শুধু 2টো ডেডিকেটেড ভিডিও দিয়েছি। যদি তোমরা একবার সেটা দেখে নিতে পারো, শুধু দেখবে না, কখনোই এই ভিডিও শুধু দেখে ছেড়ে দিও না, সঙ্গে সঙ্গে সেগুলো খাতায় একটু টুকে নেবে বা কপি করে নেবে। সেখানে তোমরা স্ট্যাটিস্টিক্সের যে কোনো অবজেক্টিভের উত্তর পেয়ে যাবে। অর্থাৎ ওটাকে রপ্ত করলে স্ট্যাটিস্টিক্স থেকে 4 মার্কসের অবজেক্টিভ আসে, সেটা তোমাদের কখনোই বাদ যাবে না। 4 মার্কসের সেখানে ওই অঙ্কটি করা আছে। তো তোমাদের ওখানে দেখো কোশ্চেনে বলা আছে x1 x2 এরকম করে ডট ডট xn পর্যন্ত। এই যে x1 x2 এরকম ডট ডট পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার গড় বলা আছে x বার। তো x বার মানে কি? এই x1 প্লাস x2 প্লাস ডট ডট xn বাই যতগুলো সংখ্যা মানে n। তার মানে এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? x বার। এবার যে সংখ্যাগুলো দিয়েছে সেটা আছে কি, 2a x1, তোমরা দেখো লক্ষ্য করে, 2a বাই 3 x1 প্লাস, এদের যদি আমি গড় বের করি তাহলে এটা ইকুয়াল টু লিখবো প্লাস 2a বাই 3 x2 প্লাস, এরকম দেখো এগিয়ে গেছে। তাহলে এর গড় ইকুয়াল টু কি লিখবো আমরা? এর গড় ইকুয়াল টু, আমরা অঙ্ক যদি কষে দেখি তাহলে বাই কত লিখবো? n। তো এবারে লক্ষ্য করো, উপর থেকে 2a বাই 3 যদি কমন নাও, উপর থেকে যদি আমি এখানে করে দেখাচ্ছি, জায়গার সংকুলন কম, 2a বাই 3 কমন নিলে কি পড়ে থাকবে? x1 প্লাস x2 প্লাস ডট ডট বাই কত? n। এই পার্টের সমান তাকে কি দিয়ে লেখা ছিল? x বার দিয়ে। তাহলে আমাদের উত্তর কি আসলো? 2a বাই 3 x বার এটা আসলো, সেটা আমি শূন্যস্থানে লিখেছি। তো যাই হোক, মোটামুটি রাফ এখানে দেখলে তোমরা বুঝবে, এইভাবে করবে। এবার তোমাদের সেই মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, তার 377 পেজে আমি চলে এসেছি। প্রথম কোশ্চেনটি আছে, এরপর থেকে আমি কোশ্চেন লিখে নিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল দুটোরই অনুপাত নির্ণয় করো। বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি?
তার মানে আমাদের কিসের অনুপাত বের করতে হবে? আলফা প্লাস বিটা বাই গুণফল মানে আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কি? মাইনাস বি বাই এ। এই যে মাইনাস বি মানে এখানে বি কত আছে? -12। তাহলে -12 মানে +12 বাই এ। এ মানে কত? এক্স স্কোয়ারের সঙ্গে কে আছে সেটাকে এ বলে, সেটা কত আছে? 7। আর আলফা ইন্টু বিটা মানে কি? সি বাই এ। সি কত? 18। এ মানে কত? 7। তাহলে লিখবো আমি 18/7। তোমরা কেন লক্ষ্য করো 7 আর 7 কাটলো, আর থাকলো কি তাহলে? আলটিমেটলি থাকলো 12/18। তো 6 দিয়ে করলে 2, এখানে 3, তার মানে 2:3। তাহলে আনসারটা আমরা কি লিখবো? 2:3। এটা হবে উত্তর। তো এভাবে এগুলো সলভ করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি ঘটলে সেটি হচ্ছে কি ধরনের বৃদ্ধি? এটা জাস্ট আমার আগের ভিডিওতে, যেখানে আমি এমসিকিউ কিভাবে করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওটি দেখবে, সেখানে এই অঙ্কটি করা আছে। সেটাকে বলা হয় কি? সমহার বৃদ্ধি। তোমাদের একটি চ্যাপ্টারই আছে সমহার বৃদ্ধি। আচ্ছা, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। আমি যদি কোশ্চেন লিখেছি, কোথাও কোনো ওয়ার্ডের গন্ডগোল থাকলে তোমরা টেক্সট পেপারের সঙ্গে মিলিয়ে দেখবে, এখান থেকে দেখতে হবে, তার কোনো মানে নাই। তো এ বিন্দুতে অঙ্কিত বৃত্তটির সাধারণ স্পর্শক হলো, সাধারণ স্পর্শক কি জাতীয়? সরল না তির্যক? এখানে মনে রাখবে, দুটো বৃত্ত যখন টাচ করেছে, যে বিন্দুতে স্পর্শ করেছে সেটার নাম এ বিন্দুতে যে স্পর্শক সেটা সাধারণ স্পর্শক, বাট এটা কিন্তু আসলে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ হলে হয় উপরে উপরে যাবে, নাহলে নিচে নিচে যাবে, এছাড়া বাকিটা তির্যক সাধারণ। অ্যাকচুয়ালি বৃত্ত দুটো দূরে থাকলে যে তির্যক সাধারণ স্পর্শক হতো, এটা আস্তে আস্তে যখন ক্লোজ করা হলো তখন এই সরলরেখাটা সোজা হয়ে গেল। এটা যখন আস্তে আস্তে যদি আমি এদিকে নিয়ে আসি, এখানে আসলে এটা সোজা হয়ে গেল। তাহলে এখানে উত্তরটা কি হবে? এটা তির্যক সাধারণ স্পর্শক। এই তির্যক ওয়ার্ডটা লিখে দেবে। পরের কোশ্চেন আসি। এ ও বি পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে যাদের যোগফল 90 ডিগ্রি হলে সাইন এ মানে কি? তাহলে এখানে আমরা আগে সলভে চলে আসি। এ আর বি পূরক কোণ মানে এ প্লাস বি 90 ডিগ্রি। তার মানে এ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি মাইনাস বি। তো আমাদের সাইন এ আছে, সুতরাং আমিও সাইন এ লিখলাম। সাইন এ ইকুয়াল টু কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস বি। কিন্তু পূরক কোণের সূত্র কি বলছে? সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে কি হবে? কস বি। তোমরা মূলত লিখবে কস বি, অথবা কেউ যদি লিখে দেয় সাইন 90 ডিগ্রি মাইনাস বি, সেটাও কিন্তু ভুল হবে না। অতএব এই দুটোই উত্তর হিসাবে ধরে নেবে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্য মান সমান। আমি এটা গোল করছি কারণ আছে, হলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখানে কিন্তু চোঙের ব্যাস বলেছে। সাংখ্য মান মানে কি? অ্যাকচুয়ালি চোঙের আয়তনের একক হচ্ছে ঘন একক, আর বক্রতলের একক হচ্ছে কি? বর্গ একক। তাহলে এককের দিক থেকে কোনোদিন আয়তন আর বক্রতলের সমান হয় না, কিন্তু আয়তনের যে মানটি আসবে, সংখ্যায় যে মান আসবে, আর বক্রতলের যে সংখ্যায় মান, সেই দুটো সমান। এই সংখ্যায় মান সমানকে বলা হয় সাংখ্যমান। ধরো কোনো একটি চোঙের আয়তন আসে 32 বর্গ সেন্টিমিটার, আর বক্রতলের ক্ষেত্রফল আসে 32, এখানে 32 ঘন সেন্টিমিটার, এই ক্ষেত্রেও আসছে 32 বর্গ সেন্টিমিটার। তাহলে এই সংখ্যা দুটো সমান হলো, সেই উদ্দেশ্যে এই কথাটি বলা আছে। যাই হোক, খুব সংক্ষেপে অঙ্কটি করলে কি দাঁড়ায়? চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ। তো আমরা এখান থেকে পাই আর পাই কাটতে পারি, এইচ আর এইচ কাটতে পারি। তাহলে এখানে আর স্কোয়ার যে থাকলো, আর স্কোয়ার বাই যদি এই আর নিয়ে আসি, ইকুয়াল টু 2 থাকে। তার মানে আর স্কোয়ার বাই আর মানে একটি আর থাকে, আর ইকুয়াল টু 2। তাহলে ব্যাস যখন বলেছে, ব্যাস মানে কত? 2r ইকুয়াল টু 2 যা কত? 4, 2 দুগুণ 4। তাহলে এখানে উত্তর কি হবে? 4 একক। এই অঙ্কটিকে অবহেলা করবে না, কারণ এটা বড় কোশ্চেনের ক্ষেত্রে আসে। বড় কোশ্চেন মানে 4 যে 2 মার্কসের কোশ্চেন আছে সেখানেও আসে। এবার বলছে এই তত্ত্বটির মধ্যমা কত? আমি তো স্ট্যাটিস্টিক্সে সবই বুঝিয়েছি, তবু এখানে বলে মধ্যমা বের করার ক্ষেত্রে এটি খুব সহজ। তবে এদিকে দুটি সংখ্যা, এদিকে দুটি সংখ্যা, এবং এই তথ্যগুলিকে বা পরিসংখ্যার মানে অবজারভেশন বা পর্যবেক্ষণগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। যদি মানের ঊর্ধ্বক্রমে সাজানো না থাকতো তাহলে আমরা আগে সেই কাজটি করে নিতাম। সেই হিসাবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখছি 3 কিন্তু মাঝখানে বসে আছে, এইদিকেও সমান সংখ্যক পদ আছে, এদিকেও সমান সংখ্যক পদ। তাহলে উত্তর কোনটা লিখবো মধ্যমা হিসাবে? 3। এবার চলে আসি পরের কোশ্চেনে। এবার পেজ নাম্বার 381 দেখে নিও। পরপর আমি 5টি পেজ করে দেওয়ার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ করবে এবং লিখে নেবে। কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1। তাহলে বীজদ্বয় পরস্পরে কিরকম ভাবে থাকে? ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল, বাংলায় বলা হয় অনন্যক। এই বীজগুলি পরস্পরের অনন্যক হবে। অনন্যক মানে কিরকম? মনে করে আলফা আর মনে করো বিটা আছে, আলফা বিটার গুণফল 1, তাহলে আলফা ইকুয়াল টু কি? 1/বিটা। তো যখন একটি সংখ্যা আর একটার 1/এর সমান,
তখন তাদের পরস্পরের কি বলে, এই আলফার বিটাকে কি বলে, অনন্যক। এই কথাটিও মাথায় রেখো। যাই হোক, সময় ও মোট সুদ অপরিবর্তিত যদি থাকে, মোট সুদ কিন্তু, এবং টাইম থাকলে আসল এবং বার্ষিক শতকরা সুদের হারের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক বলতে এখানে সরল না ব্যস্ত সম্পর্ক? আমি বলবো এটা ব্যস্ত সম্পর্ক। কারণ কি, আমার টাইমও ফিক্সড। মনে করো ব্যাংকে 5 বছরের জন্য টাকা জমা রেখেছি, এবং ধরো 5 বছরের জন্য টাকা জমা রাখলাম, টাইম ফিক্সড, 5 বছরের আগেও উঠাবো না পরেও না, এবং আমি মোট সুদ চাই, আমি ধরো 10,000 টাকা, 10,000 টাকা। এবার মূলধন যদি আমি বাড়াই, ধরো এটাকে পাওয়ার জন্য আমি যদি 20,000 মূলধন জমা করি, তখন শুনলাম সুদের হার 5% হলেই চলে। কিন্তু মূলধন যদি কমিয়ে দিই এবং সুদের হার যদি একই থাকে, তাহলে কি এই সুদ পাবো না? সেক্ষেত্রে সুদের হার কি হবে, আমাকে হয়তো বা 15% বা 20% আমাকে করে নিতে হবে। তার মানে মূলধন যদি কমে, সুদের হার আমাকে বাড়াতে হবে, তাহলে এই ফিক্সড সুদটা আমি পাবো না। তাহলে বুঝতে পারছো, সেই জন্য এটাকে ব্যস্ত সম্পর্কে আসে বলা, এটা শূন্যস্থানে তাই লিখতে হবে। পরে কোশ্চেন আসি। একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলে? অনেকে ভাবে জ্যা বলে। জ্যা বা কর্ড যেটাকে বলা হয় ইংলিশে, সেটা হচ্ছে যখন এই সরলরেখা হচ্ছে বৃত্তের ভেতরে, যখন বৃত্তকে দুটি বিন্দুতে, পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করবে, তখন তাকে জ্যা বলে। কিন্তু এই সরলরেখা বাইরের থেকে বৃত্তকে ভেদ করে বাইরে বেরিয়ে গেছে, সেই জন্য একে বলা হয় ভেদক, বা ভালো ভাষায় বলে ছেদক। এটাকে কিন্তু জ্যা বলবে না, এখানে কনফিউশনে থাকবে না, এটাকে বলে ছেদক বা ভেদক। ছেদক ওয়ার্ডটি ভালো। এইবার এই রাশিটির মান নির্ণয় করো। আমি এখানে ছোট ছোট করে সংক্ষেপে করে দিচ্ছি। তো এখানে তোমাদের আগের কথা বলি আমি, লক্ষ্য করবে যে দুটি কোণ দেওয়া আছে, সেই দুটি কোণ এখানে লক্ষ্য করে দেখো, তাদের যোগফল 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এটা কোন চ্যাপ্টার? পূরক কোণের চ্যাপ্টার। পূরক কোণের চ্যাপ্টারে কি বলা হয়েছে? আমার যদি ভিডিও সবাই দেখে থাকো, বারবার বলেছি যে যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তার একটিকে চেঞ্জ করবে, আর একটিকে কোনো রকম চেঞ্জ করবে না। ধরো 89কে আমি চেঞ্জ করছি, তাহলে উপরে থাকছে সে সাইন 1 ডিগ্রি, নিচে সাইন। যদি 89কে চেঞ্জ করি, 90 মাইনাস কত করলে 89 হয়? 90 দিয়ে করবে 1 ডিগ্রি করলে। সেই হিসাবে উপরে যদি এখানে উপরের 89কে আমি চেঞ্জ করার টার্গেট নিয়েছি, তাহলে কজ 90 ডিগ্রি মাইনাস কি লিখবো? 1 ডিগ্রি। আর নিচেরটা তো চেঞ্জ করব না, তো সেই হিসাবে উপরে তো সাইন 1 ডিগ্রি, নিচে সাইন 90 মাইনাস থিটা মানে কি হবে? সরি, এখানে সাইন লিখবো না, এটা ছিল কজ। কজ 90 মাইনাস থিটা মানে কি? কজ 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। থিটা মানে এই যে লাস্টের পদটি কত আছে? 1 ডিগ্রি। এখানে উপরে কজ 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। আর নিচে কিন্তু আগেরই আছে সাইন 1 ডিগ্রি। তো এখানে আমাদের লক্ষ্য করে, এটা এটা কাটলে এখানে 1 হয়, এটা এটা কাটলে এখানে 1 হয়। 1 প্লাস 1 কত হলো? 2। তাহলে এই রাশিটির মান হবে কত? 2। এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও, এগুলো অন্য জায়গায় আসবে, 4-এর যে কোশ্চেন সেখানেও আসতে পারে। এবার বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এসি হলো অতিভুজ, ত্রিভুজটির একটা বাহু দিয়ে দিয়েছে, কোন কোনটির সমকোণ বুঝে নিতে হবে। এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে যদি পূর্ণ আবর্তন করা যায়, মানে এক চক্কর ঘোরানো যায়, এর ফলে উৎপন্ন যে ঘনবস্তু হবে সেটা কি হবে? সেটা হবে শঙ্কু। যদি বলো বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে, তাহলে আমি বলছি। ধরো এই হলো সমকোণ, তোমাদের এখানে বলেই দিয়েছে অতিভুজ কোণটি এসি, তার মানে এখানে এ, এখানে সি। তো এটা এবি, এটা 90 ডিগ্রি। তো এবি কে ফিক্স রেখে এর এই কোণাটি ধরে ঘুরিয়ে দেওয়া হলো। তাহলে এ ঘুরালে এদিকে যখন আসবে তখন দেখতে এরকম হবে, এবং এটা ঘোরানোর সময় এটা একটা বৃত্তাকার শেপ নেবে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? এটি একটি শঙ্কু হলো। আর জানো তোমরা, শঙ্কুর এখানে এই যে শঙ্কুর উচ্চতা আর ভূমি পরস্পর লম্বভাবে থাকে, সেই জন্য বলেই দেওয়া হয়েছিল যে এসি অতিভুজ, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি, আর এবি কে ফিক্স রেখে ঘোরানোর কথা বলা হয়েছে। তাহলে এখানে শঙ্কু হলো। আচ্ছা, এবার কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটি, মানে যে অবজারভেশনটির পরিসংখ্যা সব থেকে বেশি, মানে সর্বাধিক, সেটিকে ওই সকল তথ্যের কি বলে? সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক। দুটো ওয়ার্ডই মনে রাখবে, সংখ্যা গুরু মান বা কি বললাম? ভূইষ্ঠক। দুটো লিখতে হবে না, তোমরা যে কোনো একটা লিখবে। ওয়ার্ড দুটো তোমাদের মনে করানোর জন্য বলে দিলাম। এবারে লক্ষ্য করো, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা রেখেছে, এই 100 টাকাকে মার্ক করেছে। 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, তার মানে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, কত পেয়েছে? 121 টাকা পেয়েছে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল? আমরা সূত্র কি জানি? যে মানে সুদাসল ইকুয়াল টু পি, মানে এখানে বলে দেই যে অ্যামাউন্ট এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। একটু আগে হয়েছিল। তো এখানে সুদাসল কত পেয়েছে? 121। আসল কত? 100 টাকা। 1 প্লাস আর বাই 100 কত বছর পর পেয়েছে? 2 বছর। তো এখানে সলভ করতে হয় কি করে? এই অঙ্কটি বড় কোশ্চেনেও আসে, একটু দেখে নাও। 121 বাই 100 আমি নিচে আনলাম,
ইকুয়াল টু এদিকে থাকবে 1+r/100⁴। 121/100কে আমরা 11/10 এর হোল স্কোয়ার লিখতে পারি। এদিকে 1+r/100⁴ থাকলো। তাহলে স্কোয়ার যদি তুলে দেই, এদিকে 11/10, এদিকে থাকবে কি 1+r/100। এবারে একটু ক্যালকুলেশনটা আমি এখানে করছি, তোমরা লক্ষ্য করো। এই 11/10কে আমি ইচ্ছে করলে 1+1/10 বা 1/10 লিখতে পারি, আর এদিকে আছে 1+r/100। কেন লিখলাম? এখানে 1+ দিয়ে আছে, এখানে 1+ দিয়ে বানালাম। তো বানানোর পর 1/10 ইকুয়াল টু কি থাকলো? r/100। এই 10-এর একটা 0, 100-এর একটা 0 কাটলাম, তার মানে বজ্রগুণ করলে r ইকুয়াল টু কত পাচ্ছি? 10। আমি সেই 10% লিখে রেখেছি। অঙ্কটি এইভাবে করতে হয়, ভাষা দিয়ে লিখবে। যদি পাটিগণিতের বড় অঙ্কে আসে তাহলে তোমরা এটা ভাষা দিয়ে লিখবে। এবারে বলছে সাইন 53 ডিগ্রি cos 53 ডিগ্রি বাই সাইন 37 ডিগ্রি এর সরলতম মান কি? পুরোক্ষণ যে কোনো একটি কোণকে চেঞ্জ করব। আমি রাফটুকু এখানে দেখাচ্ছি। cos 53 ডিগ্রি থাক, নিচেটা চেঞ্জ করে দেই। সাইন 37কে যদি 90 মাইনাস লিখতে চাই তাহলে 53 আমাকে লিখতে হবে। তো এবারে লক্ষ্য করো যে উপরে তো cos 53 থাকলো, নিচে সাইন 90 মাইনাস থিটা কি হয়? cos থিটা। থিটা মানে এই যে লাস্ট পার্টটি কত? 53 ডিগ্রি। তো উপরে আর নিচে একই জিনিস, কত আসলো? 1। তাহলে এখানে মান আমরা কত লিখবো? 1। এখানে বলেছে x1 x2 ডট ডট এরকম বাড়তে বাড়তে x99 এই চলগুলিকে ঊর্ধ্বক্রমে যদি সাজানো থাকে তাহলে এর মধ্যমা কত? যেহেতু 99টি পদ আছে, মানে 99টি পদ আছে, তার মানে কি হবে যে n সূত্র কি? এটা বেজোড় সংখ্যা থাকলে কি হয়? n+1/2 তম পদ। n মানে কত? 99 প্লাস 1/2 মানে 100/2 কত হলো? 50। তাহলে 50তম পদটি হবে এখানকার মধ্যমা, সেজন্য x50 লিখে রাখা হয়েছে। এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক। তাহলে কোণ এ এর মান কত? কোণ এ তোমরা এটা প্রয়োগে দেখবে, তোমাদের বইয়ে এরকম ছবি করে দেওয়া আছে যে বৃত্তস্থ সামান্তরিক মানে কিন্তু হয় আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। সো এখানে আনসার কি লিখবো? 90 ডিগ্রি বা এক সমকোণ। এরকম রাউন্ড দেবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। তো বলছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশ এর সমন্বয়, দুটি ঘনবস্তুর সমন্বয়। তো সেই দুটি কি কি? এখানে নিচে আমি তোমাদের জন্য চিত্রটা করে দিয়েছি। এখানে লক্ষ্য করো, পেন্সিলের মুখটা যদি শার্প করা হয়, এখানে কাটা মানে যে শার্প করেছে, তাহলে গোটা পেন্সিলের এখান থেকে এই পার্টটি হচ্ছে কি? চোঙ। আর এটা তো নিশ্চয়ই তোমরা জানো শঙ্কু। শঙ্কু পড়ানোর সময় প্রথমে এই উদাহরণ দেওয়া হয়। তাহলে তোমরা লিখবে কি এখানে? চোঙ ও শঙ্কুর সমন্বয়। এবার বলেছে এটি একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে ভালো করে দেখবে। বলা আছে a-2x² প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটিতে এর মান কত হলে, মানে এই শূন্যস্থানে কিছু একটা হবে, যার জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। কখন দ্বিঘাত সমীকরণ হয় না? দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² প্লাস bx প্লাস c = 0। যদি এই x² টার্ম মানে x এর পাওয়ার 2 ওয়ালা, 2 ঘাতওয়ালা পাওয়ারটা যদি এটা পুরোটাই 0 হয়, তাহলে সমীকরণ আর দ্বিঘাত থাকবে না। তো এটা 0 হওয়ার সম্ভাবনা কখন? যদি এর মান কি হয়? 0। তো এখানে a না থেকে এখানে কি বলা আছে? a-2। তাহলে এক্ষেত্রে a-2 = কি? যদি 0 হয়, এই গোটাটি 0 হলে এটা গুণ করার পর 0 আসবে, তখন সমীকরণটি দ্বিঘাত থাকবে না। তাহলে দ্বিঘাত না থাকার শর্ত কি? x² এর সহগের মান কি হতে হবে? 0। তার মানে a = কত হবে? 2। তার মানে উত্তরের জায়গায় কি লিখবো? এর মান যদি 2 হয় তাহলে সমীকরণটি দ্বিঘাত হবে না। এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে? যখন হবে তখন আমাদের বলতে হবে যে এই অংশটি বলছি যখন হবে না, তখন এই অংশটি বলেছি =0। তাহলে এবার বলবো এই সমীকরণটি দ্বিঘাত হবে যখন a-2 ≠ 0। অতএব a ≠ 2। তাহলে a ≠ 2 হলে কি শর্তে বলা থাকে? তাহলে এখানে শর্তটি কি? a ≠ 2 হলে এই শর্তের সমীকরণটি দ্বিঘাত হবে। আর যখন হবে না থাকবে তখন এটিকে 0 ধরবে, গুলিয়ে ফেলবে না। ভালো করে আরেকবার রিপিট করে শুনে নিও। যে কোনো রকম ভাবে আসতে পারে, হবে না থাকতে পারে, আবার হবে থাকতে পারে, শুধু শর্তটা জিজ্ঞেস করবে। এবার 388 পেজ বলা আছে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে বলা হয় কি? তাকে বলা হয় সাধারণত আমরা মূলধন বা প্রিন্সিপাল বলি। যে সকল অঙ্কে এরকম রাফ করার প্রয়োজন পড়বে না, সেগুলো তো শুধুমাত্র উত্তর লিখলেই হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা শুধু উত্তর লিখবে, যেভাবেই তোমরা অঙ্কগুলো করো, কিন্তু তোমরা কনফার্ম থাকার জন্য অঙ্কগুলো এইভাবে প্র্যাকটিস করো যা সময় আছে।
আমি জাস্ট আগের ভিডিওতে বলেছি এরকম একটি করণী আছে, তার অনুবন্ধী করণী কাকে বলে। করণীর অনুবন্ধী করণী যখন বলবে এই রুটওয়ালা সংখ্যার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটি পাল্টে দেবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তার মানে এখানে উত্তর কি হবে -√2 + 1। আর যদি বলতো এই করণী নিরসক উৎপাদক কি, রেশনালাইজিং ফ্যাক্টর যেটাকে বলে ইংলিশে, তাহলে করণী নিরসক উৎপাদক কি দিতে পারে, এটাও বই আছে তোমাদের। করণী নিরসক উৎপাদকের বেলা তোমরা এর যে কোনো একটি চিহ্ন পাল্টাতে পারো, অর্থাৎ √2 - 1ও লিখতে পারো অথবা -√2 + 1ও লিখতে পারো, দুটোই চলবে। কিন্তু অনুবন্ধীর ক্ষেত্রে শুধু রুটওয়ালা পদের সামনের চিহ্ন চেঞ্জ করতে হয়। বলছে সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ্য। এখানে মনে রাখবে একটি কথা, যত সর্বসম ত্রিভুজ আছে তারা কিন্তু সদৃশ্য, অবশ্যই তারা প্রত্যেকে সদৃশ্য হবে, মানে প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু সব সদৃশ্য ত্রিভুজই যে সর্বসম হবে তার কোনো মানে নেই। এটা হতেও পারে আবার নাও হতে পারে, এটা মনে রাখবে, আবার নাও হতে পারে। আর যে ক্ষেত্রে যে দিকটা আমরা বলছি সেটা হবেই, যদি দুটো ত্রিভুজ সর্বদাই সর্বসম হয় তারা অবশ্যই সদৃশ্য হবে। এই বিপরীতটাও মনে রাখবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান হবে, আমি লিখে রেখেছি 60 ডিগ্রি। ভালো করে দেখো কেন হবে 60 ডিগ্রি, আমি বোঝানোর চেষ্টা করছি। এই লম্ববৃত্তাকার একটি শঙ্কু অঙ্কন করেছি, তার তির্যক উচ্চতা এই ভূমির ব্যাসের সমান। এটাকে তো ব্যাস বলে, যে যদি ব্যাসার্ধ r হয় তাহলে গোটা ব্যাস কত হবে 2r, তাহলে এই বাহুটি কত, তির্যক উচ্চতা কত হবে 2r, আর এটিও কত হচ্ছে 2r। তো এবার লক্ষ্য করো এটা আর এটা, এই যে ত্রিভুজটি হয়েছে, যদি নাম দিই আমি ABC, তাহলে ABC ত্রিভুজটি কি, একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিকোণের মান কি, প্রতিকোণের মান 60 ডিগ্রি, তার মানে এই শীর্ষকোণটির মান কত হলো 60 ডিগ্রি। এটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। শীর্ষকোণ মানে এই পুরো কোণটি, অনেকে হাফ পার্টকে ধরে, এখানে অর্ধ শীর্ষকোণ বলে, সেটা ধরবে না। থিটা 18 ডিগ্রি হলে tan 2θ × 3θ এর মান কত, এটা বড় কোশ্চেনে আসতে পারে, আমি লিখে করাচ্ছি। tan 2θ × tan 3θ ইকুয়াল টু, আমাদের থিটার মান 18 ডিগ্রি, মানে tan 2 × 18 মুখে মুখে করে 18 দুগুণে কত হলো 36 ডিগ্রি, ইন্টু tan 3θ মানে 3 18 কত হচ্ছে 54 ডিগ্রি। এবার লক্ষ্য করো যে 36 আর 54 পরস্পর পূরককোণ হলেই একটাকে চেঞ্জ করতে পারি, বারবার আমি বলে যাচ্ছি, অপরটি চেঞ্জ করবে না। তো এটা চেঞ্জ করে দিচ্ছি, 90কে নিয়ে চেঞ্জ করতে হবে, 90-র সঙ্গে কত মাইনাস করলে এই উপরেরটা মেলে সেটা চিন্তা করতে হবে, সেটা হলো 36 ডিগ্রি। তো এটা ঠিকই রাখো তোমরা, tan 36 ডিগ্রি ইন্টু tan 90 - θ মানে কি হয়, tan 90 - θ হয় cot θ, θ মানে এই লাস্ট পার্টটি, কিন্তু cot 36, tan × cot তোমরা নিশ্চয়ই জানো, tan × cot এর মান কত 1, এটাই হলো উত্তর। তাহলে এটা 4 নং কোশ্চেনের যে 4-এর যে কোশ্চেনগুলো আছে যেখানে 2 মার্কস করে থাকে সেখানে এটা আসার সম্ভাবনা বেশি। তাহলে এখানে আমরা উত্তর কত পেলাম 1, সেটি এখানে লিখে রাখা আছে। তো আপাতত এখানে 5টি পেজ করে দিলাম। তো তোমরা যদি এই পর্ষদ টেস্ট পেপারের আরও 5টি বা আরও বাকিগুলো যদি চাও তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো। আর আমি যে পরামর্শটি দেব, আরেকটা পরামর্শ আছে যেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখন দেখো এই পর্ষদের টেস্ট পেপারের যেগুলো এখানে অঙ্কগুলো আছে, শূন্যস্থান পূরণ বা বেশিরভাগ অঙ্ক সবেরই উত্তর দেওয়া থাকে, তাহলে এগুলো উত্তর দেখে শূন্যস্থানে বসিয়ে ভাবলে আমার তো সব হয়ে গেছে, কখনো এই ভাবনাটা রাখবে না। নিজেরা না দেখে যুক্তি সহকারে, যেমন আমি এই অঙ্কটি করেছি, এরকম যুক্তি সহকারে অঙ্কটা সলভ করবে। যেগুলো এক কথায় উত্তর সেগুলো তো দরকার পড়বে না, স্বাভাবিক কথা, কিন্তু যেগুলো এইভাবে সলভ করার দরকার পড়ে সেগুলো সলভ করবে, তাতে তোমাদের এখানকার কাজ অন্য জায়গায় গিয়ে উপকার করবে। আর কখনোই ভাববে না যে আমি এদিক ওদিক ভিডিও দেখে 2-4টি অঙ্ক আমি বুঝে গেলাম আর এখানে উত্তর দেখে উত্তরগুলোকে বসিয়ে দিলাম, আমার অঙ্ক হবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে বিপদে পড়বে। কোনো নির্দিষ্ট শিক্ষকের কাছে তোমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট টাইমে গিয়ে এই টেস্ট পেপারগুলো এখন দ্রুত এই 1টা মাস সলভ করবে, তাহলে তার ফলাফল কী পাবে পরীক্ষার সময় বা পরীক্ষার শেষে তোমরা আমার কথাটি মিলিয়ে দেখবে। কখনো এর অন্যথা করবে না, কোনো শিক্ষকের সহায়তা, সে যেই হোক, সে বাবা হতে পারে, মা হতে পারে, কাকা হতে পারে, অন্য কিছু শিক্ষকও হতে পারে, শিক্ষকের সহযোগিতা নিয়ে কিন্তু এগুলো করবে। আর আমার এই কথাটি মনে রাখবে। এবার তোমরা অবশ্যই কমেন্ট করো, আর তোমরা যদি অ্যাটলিস্ট লাইক না করো তাহলে তো আমি বুঝবো না যে এইগুলো তোমাদের আমি ঠিকঠাক বোঝাতে পারছি কিনা বা তোমাদের উপকারে লাগছে কিনা। তোমরা কমেন্টে জানাও নেক্সট তোমরা কোন ধরনের ভিডিও চাও। ত্রিকোণমিতির এক্সট্রা করা উচিত, পরিমিতির এক্সট্রা করা উচিত, আর অনুপাত সমানুপাতের এক্সট্রা করা উচিত। এক্সট্রা বলতে কি বলতে চাইছি, টেস্ট পেপার থেকে আলাদা ধরনের অঙ্কগুলো বা যাদের কালেকশনে আছে অন্য বইয়ে সেখান থেকে করা উচিত। যদি সেগুলো দরকার পড়ে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।